আপনার পরিবারের অনেকে আওয়ামী লীগ করে বা আপনার দাদা আওয়ামী লীগ করতো। যতদিন কোরআন হাদিস বুঝেছি সেই ছোটকাল থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার বাবা আর আমি। দলকে সমর্থন করলে জান্নাত পাওয়া যাবে, ইসলাম নিয়ে দল করা লাগবে, এটা তো কোরআনের কথা। সরকারের একজন মন্ত্রীকে নিয়ে আপনার একটি মন্তব্য আসলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয় হচ্ছে উনি ইসলামকে আঘাত করেছে, যে সমস্ত কথা বললে মানুষ নাস্তিক হয়ে যায়। আপনার ফেসবুক থেকে আমরা জানতে পারি যে আপনি অবরোধ। এগুলো বাইরের থেকে ভাড়া করা হয়, যে ওই টোকাই মোকাই। দর্শক, স্বাগত জানাচ্ছি যুগান্তর ডিজিটালে। আপনারা দেখছেন বিশেষ সাক্ষাৎকার। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। আপনাকেও স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। নানা কারণে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত সমালোচিত, যেটাই বলি না কেন। আপনাকে নেট দুনিয়ায় মানে কিভাবে দেখা হয় বা কিভাবে আপনাকে নিয়ে চর্চা করা হয়, এটা কি আপনি অবগত? আপনি দেখেন এগুলা? খুব বেশি না, হালকা। আমি তো চালাই খুব কম। আমার লেখাপড়া নিয়ে, সংসদ নিয়ে আর জনগণ নিয়ে এখন ব্যস্ত। এই কারণে আগে তো লাইন ছিল আমাদের একটা, খালি তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলে দেশে বিদেশে কোরআনের দাওয়াত নিয়ে যেতাম এই। কিন্তু এখন তো আর একটা বিষয় যুক্ত হয়ে জনগণের কাছে সময় দেওয়া লাগে বেশি, আর বিশেষ করে সংসদ নিয়ে আর মন্ত্রণালয়গুলো নিয়ে আমরা এখন ব্যস্ত থাকি। এই জন্য এগুলো দেখি না, দেখলেও হয়তো খুব কম সময় দেখলে ওই দেখি ওগুলো আসে, ভিডিও কাটসাট করা বিষয়গুলো। খুব অল্প সময়ের কথা যদি বলি, সম্প্রতি আপনার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। সরকারের একজন মন্ত্রীকে নিয়ে আপনার একটি মন্তব্য আসলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মামলার বিষয়ে এখন কি অবস্থা আছে এবং এই ঘটনাটা আসলে কি বলেছিলেন আপনি, কোন প্রেক্ষাপটে এবং কিভাবে ছড়ানো হয়েছে ফেসবুকে? বাংলাদেশের উনি জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, মাননীয় মন্ত্রী, ওনার নাম হচ্ছে ইকবাল মাহমুদ টুকু, ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জে বাড়ি। উনি ওনার এক রাজনৈতিক বক্তব্যে কোনো একটা সংবর্ধনা অনুষ্ঠানে মনে হয় ইসলামকে নিয়ে একটা কটূক্তি করেছিল, যে মুক্তিযুদ্ধ এই দেশে ইসলাম কায়েম করার জন্য হয়নি। তা আমি ওইটার পরিপ্রেক্ষিতে একটা আলোচনায় বলেছিলাম যে কেন হয়েছে, এই ধর্মের কারণে মানুষকে বিভাজন করে এই 55 বছর তো কোনো লাভ হয়নি। অমককে অমক ট্যাগ দিয়ে রাজাকার বলেন, আলবদর বলেন, জঙ্গি বলেন, এরপরে এই গুপ্ত বলেন, বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে কোনো লাভ হয়েছে জাতির? উনি এতটুকু বললেও কিছু বলতাম না, কারণ ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয়ও নেই, এর আগে কোনোদিন আমার দেখাও নেই। ওনার দেখাই হইল সংসদে আসার পর। কিন্তু বিষয় হচ্ছে উনি ইসলামকে আঘাত করেছে। এই কারণে আমি বলেছিলাম ওইটা, যে ইসলাম বিদ্বেষী বা নাস্তিক, যে সমস্ত কথা বললে মানুষ নাস্তিক হয়ে যায়। যদিও উনি নাস্তিক কিনা ওই বিষয়ে আমি অত গভীরে যাইনি, কিন্তু উনি কথা যা বলেছে ইসলামকে যেহেতু আঘাত দিয়েছে, এই কারণে আমরা ইসলামের বিরুদ্ধে এসে আমার বাবা গেলেও তাকে আমি সম্মান দেব না, কারণ আমার কাছে আগে আল্লাহ, রসুল, ইসলাম, এরপরে অন্য কেউ। তো উনি মন্ত্রী নাকি এমপি নাকি সাধারণ জনগণ, ওইটা আমার দেখার বিষয়ও ছিল না। আমি বলেছিলাম ইমানের দাবিতে। শেষ পর্যন্ত মামলা হয়, মানহানি মামলা। ওনার এক ভক্ত নাকি দেয় সিরাজগঞ্জে। পরবর্তীতে হাইকোর্ট থেকে আমি যে জামিন নিয়ে আসলাম, হাইকোর্ট জামিন দিয়েছে এই কথা বলে যে আপনি মামলা দেওয়ার কে, আপনি কি, আপনাকে কিছু বলেছে? কারণ এটা আইনে নেই, আইনের এটা ভুল প্রয়োগ হয়েছিল। যারাই মামলা নিয়েছিল বা মামলার এই যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা, যেটা, আর সংসদ সদস্যদেরকে অ্যারেস্ট করতে হলে যে সমস্ত নিয়ম নীতিগুলো আছে সেগুলো তো অনেক দূরে। স্পিকারের অনুমতি নেওয়া লাগবে, রাষ্ট্রের একটা ওই মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া লাগবে, অনেক কিছু বিষয় আছে। তা আমি আগের থেকে যেহেতু নিয়ে আসলাম, আসার পরে এখন ওই মামলা আনলিমিটেড সময় দিয়েছে, যতদিন না হয় ততদিন আমার জামিন আছে। এরপরেও আমরা হয়তো যে কোনো একদিন যেয়ে সময় মতো যখন ছুটি থাকে সব কিছু, যে একদিন সিরাজগঞ্জ থেকে মানে ওই যে কী বলে স্থায়ী জামিন, যেটা ওটা নিয়ে চলে আসবো ইনশাল্লাহ। আমরা বিগত সময়ে দেখেছি যে সরকারের এমপি মন্ত্রীদের নিয়ে মন্তব্য করার কারণে অনেকে জেলে যেতে হয়েছে। এই সরকারের একজন মন্ত্রীকে নিয়ে আপনি যে মন্তব্যটি করেছেন এবং তারপরে সরকারের যে আচরণ, মন্ত্রীর যে আচরণ, এইটা আপনি আসলে কিভাবে নিয়েছেন? এটা আপনার কাছে কেমন লেগেছে? বৈধভাবে কেউ যদি সমালোচনা করে, আমি তো আমার নিজের জন্য করিনি, করেছিলাম ইসলামের জন্য।
বৈধভাবে সমালোচনা তো করতে দেওয়াই লাগবে। সে যারাই দায়িত্বে আছে সমালোচনায় যদি তাদের না থাকে, তারা তো আবার ফ্যাসিস্ট হয়ে উঠবে। এই জন্য তাদের ভালোর জন্যেও, তাদের কন্ট্রোল করার জন্যেও এগুলো আসলে করা দরকার যারা বিরোধীতে আছে। বিরোধী দল মানে কি? বিরোধী দল তো বিরোধিতা করার জন্যে। এরা কি আপনার পক্ষে কথা বলবে? এরা তো বিরোধিতা করে আপনাকে সঠিক পথে রাখার জন্যেই সবসময় চেষ্টা চালাচ্ছে। আমরা 77 জন আছি বিরোধী দলে, আমরাও চেষ্টা চালাই ওনারা যেন আগের মতো হয়ে না ওঠে। আমরা চাই নিরপরাধ কোনো মানুষ যেন বিপদে না পড়ে। হ্যাঁ, অন্য কাউকে নিয়ে এমন কোনো কথা, এমন ট্রল না করা উচিত যে কাজের সাথে সে জড়িত না। যেহেতু উনি সরাসরি জড়িত ছিলেন, তার ভিডিও আছে, এই কারণে আমি ইসলামের দিকে তাকে এই কথা বলেছিলাম। পরবর্তীতে সংসদের ভেতর ওনাকে বললাম যে বিষয়টা এমন হয়েছে, আপনি, উনি বলছে ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ওই ভক্তরা এগুলো করে, অসুবিধা নেই। তারপরেও তো মামলা অ্যারেস্ট ওয়ারেন্ট বের হওয়ার পরে, সমন জারি হওয়ার পরে আমরা তো এখন অলরেডি ঠিক আছি হাইকোর্ট থেকে। আপনি সম্ভবত 2021 সালে গ্রেপ্তার হয়েছিলেন। ওই সময় তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল যে আপনি 20 সালের শেষের দিকে আপনি ওই সময় খুবই জনপ্রিয় হয়ে উঠছিলেন। বিশেষ করে ইসলামিক জলসাগুলোতে আপনাকে ঘিরে ব্যাপক উদ্দীপনা, উৎসাহ দেখেছি আমরা। ওই সময়ে আপনার গ্রেপ্তারের আগে এবং পরের জীবনটা, আমি যতটুকু জানি আপনি জেলখানা থেকেই জামাতে যোগদান করেন। গল্পটা একটু শুনতে চাই, আসলে কেমন ছিল? ওখানে ওই যে সংসদে ওই সময় একটা ছেলে কাঁচি নিয়ে সিরাজগঞ্জ থেকে, সেটাও সিরাজগঞ্জ থেকে, আমার এই সিরাজগঞ্জের রাসুলি গেছে মনে হয়, যা কিছু হয় দেখছি সিরাজগঞ্জের কেন্দ্রিক। এরা ওখান থেকে একটা ছেলে এসে সংসদের সামনে ঘুরছিল। পুলিশ তাকে ধরে বলে যে এখানে কি, ওনাকে বলেছে সংসদ ভেঙে ফেলবো। যে হাতে কাঁচি কেন? যে কাঁচি দিয়ে সংসদ ভাঙবো। তার মানে ওর মেন্টাল সমস্যা ছিল মাথা। আমার সাথে যেহেতু পরবর্তীতে পুলিশ জিজ্ঞাসা করার পরে যে এগুলো করো কেন, বলে আমরা ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছি। আমির হামজার, হারুন ইজহারের, আলী হাসান ওসামার, মামুনুল হকের, বিভিন্ন রকমের নাম বলে, তাদেরকেই ধরে নিয়ে আসে। তার ভেতরে আমিও ছিলাম, ওর সাথে আমি জেলেও ছিলাম 3 বছর। জিজ্ঞাসা করলাম যে আমাকে জীবনে দেখেছো, চেনো? বলছে না, আমাকে বলতে বলেছে, আমরা এইভাবে বলিস। মানে সাজানো ছিল পুরো বিষয়টাই। সে ছেলেটা মনে হয় এখন বের হয়েছে কিনা জানি না। তা আমরা তো 3 বছর ভেতরে থেকে আসলাম। এর পরবর্তীতে এখন জেলে থাকাকালীন আমির জামাতের সাথে ছিলাম আমি, ডক্টর শফিকুর রহমানের সাথে, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার জামাতের সেক্রেটারি জেনারেল, ওনার সাথে ছিলাম। সিরাজগঞ্জের এখন এমপি যিনি মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জামাত ইসলামী বাংলাদেশের, ওনার সাথে ছিলাম অনেক দিন। মাওলানা মামুনুল হকের সাথে ছিলাম। এমনকি জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বন্ধু কিয়াসউদ্দিন মামুন ভাই, এরপরে মিয়া নুরুদ্দিন অপু ভাই, এইরকম মানুষগুলো সব আমাদের সাথে, আমরা এক জায়গায় ছিলাম। 3 বছর এক জায়গায় থাকাকালীন পারিবারিক একটা সম্পর্কও তাদের সাথে আমাদের আছে। তো জামাত ইসলামী বাংলাদেশ আমি আগেও সাপোর্ট করতাম, অ্যাক্টিভ ছিলাম না। তো জেলে এসে ওনাদের এই আচরণগুলো দেখে, আর অধিকাংশ মানুষই তো সব জামাতের ভেতরে, তাদের সাথে চলাফেরা করা, কথাবার্তারা বলা, আকৃষ্ট হয়ে পড়াশোনা করার মাধ্যমে বাইরে এসে আমি জামাতের রোকন হই 24 সালে। 24 সালে তো বের হলাম, এসে 25 সালে রোকন হলাম। আর এই যে নির্বাচনে আমারে দাঁড় করিয়ে দিল জামাত ইসলামী থেকে। ওই আসনে যিনি ছিলেন অধ্যাপক ফরহাদ হোসাইন স্যার অসুস্থ, মুরব্বী হয়ে গেছে, উনি নড়তে পারে না একা একা ওইভাবে। এই কারণে ওনারে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে মাইনাস করে আমার নামটা ঘোষণা দিল। এই যে ওই ইসলামী জলসা থেকে বা তাফসির মাহফিল থেকে একবারে রাজনীতির ময়দানে আসা। মূলত আমিরে জামাত আর অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, এনাদের কারণেই জামাত ইসলামীতে যোগ দেওয়া। ওনাদের কাছ থেকে দেখেছি তো, ওনাদের আচরণ, ওনাদের অ্যাক্টিভিটিস, কাজকর্ম, এখলাস, আমি সব একেবারে কাছ থেকে দেখা। আরও অনেক আলেম ছিল আমার সাথে, প্রায় 75 জন আলেম ছিল হেফাজত ইসলামের। আমরা সব এক ব্লকে থাকতাম। এখন এই যে অবস্থায় আছে, এই সংসদ চলছে, মনে হয় 7 তারিখ থেকে সংসদ শুরু হবে। 4, 5, 6 আমাদের একটা ট্রেনিং আছে এমপিদের। আমরা ছিলাম নেম ভবনে, হঠাৎ করে এই সংসদ ছুটি হওয়ার কারণেই আমরা সবাই বাড়িতে ছিলাম, আবার এসেছি। এই যে আপনি বলছিলেন যে আগে থেকেই আপনি সমর্থন করতেন, কোন একটা বক্তব্য আপনার, আমি জানি না বক্তব্যটা আজকে তো ক্লিয়ার করতেন,
এরকম একটি বক্তব্য ভাইরাল আছে ফেসবুকে, আপনার পরিবারের অনেকে আওয়ামী লীগ করে বা আপনার দাদা আওয়ামী লীগ করতো, এই বক্তব্যটাকে বিভিন্নভাবে ফ্রেমিং করা হয়। এইটা আসলে অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কি যদি আপনি দিতেন তাহলে এটা হয়তো বেশ স্পষ্ট হতো। না, সত্য কথা আমি তো তুলে ধরেছি সারা জীবনে। আমার দাদারা, আমার দাদার বাবারা প্রথম দিকে তারা জাতীয় পার্টি ছিল। দাদার বাবারা, আমি এতটুকু শুনেছি, আমি তো আর এটা দেখিনি, আমার তো জন্মই 92 সালে। আর পরবর্তীতে আমার দাদারা, আমার চাচাতো দাদা যারা, গোষ্ঠীর লোক যারা, ওই এলাকা যেহেতু মাহবুবুল আলম হানিফের কন্ট্রোলে, এই জন্য বাধ্য হয়ে পরবর্তীতে সবই আওয়ামী লীগ করতো। কিন্তু আমি আর আমার বাবা, আমরা দুইজন তো কোনোদিন আওয়ামী লীগ করি নাই, সাপোর্টও করি নাই, আমরা বিরুদ্ধে ছিলাম। এই কারণেই তো এত রাগ, গোষ্ঠীর লোকেরও রাগ। আমার দাদার বাবা ছিল মেম্বার, দাদা আমার চাচাতো দাদা যেটা আব্দুল হামিদ কাজল, উনি চেয়ারম্যান ছিল কয়বার। এরপরে দাদা থেকে চেয়ারম্যান ছিল, হ্যাঁ আওয়ামী লীগ থেকে। এরপরে দাদার শালা ছিল আব্দুর রশিদ, উনি আবার জামাতের চেয়ারম্যান আমাদের ইউনিয়নে। আচ্ছা আচ্ছা। এরপরে আমার এক দাদির ছেলে, তার মানে চাচা, উনি ছিল প্রায় 2বার এই আওয়ামী লীগের সময়। এই তার মানে প্রায় চেয়ারম্যান মেম্বার দিয়ে আমাদের ইউনিয়নে 30-35 বছর তো একাধারেই এনারাই আছে। তো সেই হিসাবে আমি বিরুদ্ধে ছিলাম সারা জীবনই। সেই যতদিন কোরআন হাদিস বুঝেছি সেই ছোটোকাল থেকে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে, আমার বাবা আর আমি। যদিও বাবা অ্যাক্টিভভাবে কোনো দল করতো না, এখন উনি জামাতের ইউনিটের মানে ওয়ার্ডের আমির বা সভাপতি। যে আপনি যুক্ত হওয়ার পরে, হ্যাঁ উনি এসেছে আমার পরে। আমার চাচারাও, আমার গোষ্ঠীর লোকও এখন প্রায় অন্তত 100 ভাগের 90 ভাগে ইসলামী লাইনে চলে এসেছে। আরও আমি এমপি হওয়ার পরে আরও ঝুঁকেছে বেশি। এমপি হওয়ার আগে আপনি কুষ্টিয়া যেহেতু থাকছেন, আপনি নিশ্চয় জানেন যে কুষ্টিয়ায় একজন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আছে, হয়তো মাহবুবুল আলম হানিফ। উনার আওয়ামী লীগ সরকার পতনের পর ওনার বাড়িঘরে হামলা হয় এবং বিভিন্ন রকমের, সারা বাংলাদেশে এটা হয়। আপনি তো রাজনীতিতে এসেছেন, আপনি কি এটা শঙ্কা করেন যে যদি কখনো রাজনৈতিক পালাবদল হয়, সেখানে আপনার মানে যেটা হয় বাংলাদেশের কালচার, সেখানে আপনার উপর হামলা হতে পারে, আপনার পরিবারের উপর হামলা হতে পারে, এইটা কি কখনো মনে হয় এই যে রাজনীতিতে নাম লেখা? মনে হওয়া কি, আমি এমন কোনো কাজ করব না যেন মানুষ ওই রকম মানে নিম্নে নেমে যায়। আমরা তো চেষ্টা করব মানবতার জন্য, ইসলামের জন্য কাজ করার। এরপরে কপালে যেগুলো আছে সেগুলো তো ঘটবে। তো ওনার সাথেও যা হয়েছে ওইটাও মানুষের আচরণ না, আমরা অত নিচে নামতে চাই না কারো দ্বারা। জামাত ইসলামী বাংলাদেশে শুধু কুষ্টিয়া না, সারা বাংলাদেশে কারো পক্ষে বিপক্ষে অন্তত মিথ্যা মামলা দেয়নি, এই রেকর্ড আছে। কিন্তু অন্যান্য দল দিয়েছে রাজনৈতিকভাবে। না, আমরা বিগত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে যেটা বিভিন্ন মানুষের কাছ থেকে জানতে পারি যে ক্ষমতার পালাবদল হলেই কিন্তু একটা ইফেক্ট তৈরি হয় এবং হামলা, মামলা, লুটপাট এরকম ঘটনা ঘটে। যদিও ফেব্রুয়ারি নির্বাচনের পরে এই সরকারের অধীনে ওই ধরনের, নির্বাচিত হওয়ার পর ওই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। যেহেতু আওয়ামী লীগ একটি বড় দল, রাজনৈতিক দল, সেক্ষেত্রে যদি কখনো ক্ষমতার পালাবদল হয় সেই ক্ষেত্রে আসলে আপনাদের উপরে এই ধরনের না, দলগত হিসাবে আওয়ামী লীগকে তো আর এখন দল কেউ বলে না, ওরা তো সন্ত্রাসী, ফ্যাসিস্ট। ওরা যা করেছে ওগুলো মানুষের কাজ না। তারপরও বলবো, যা ওনাদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো ভাঙচুর করা, আগুন লাগানো, এইগুলো ইসলাম সমর্থন করে না। কিন্তু আমরা এমন কোনো কাজ ইনশাল্লাহ করব না যে কাজের দ্বারা মানুষ এরকম ক্ষিপ্ত হয়ে থাকবে। আমরা চাইবো মানবতার জন্যেই অন্তত আমাদের জীবন ইসলামের জন্য উৎসর্গ করা। এরপরও যদি মানুষ কিছু করে, এগুলো তাদের বিবেকের বিষয়। আপনি রাজনীতিতে আসার পর আপনার পরিবারের সদস্য, বিশেষ করে আপনার সহধর্মী, আপনার পরিবারের বাকি সদস্য, তারা আসলে উদ্বেগ প্রকাশ করে কিনা কখনো কখনো এরকম ঘটনা ঘটে? না, ওরা তো জানে যে আমার উপর তাদের বিশ্বাস আছে। তারপরেও তো ওই যে হানিফ সাহেব, এরপরে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী যারা, তাদের অবস্থান দেখে মাঝে মাঝে বলে যে এমন কোনো কাজ করা যাবে না যেগুলো করলে আবার ওদের মতো পরিণতি হয়। ওদের বিশ্বাস যেহেতু আছে যে আমি এরকম কোনো কাজ করব না। আর জামাত ইসলামী বাংলাদেশে তো মারিং কাটিংয়ের কোনো নিয়ম নেই, এমনকি জুলুম করার কোনো নিয়ম নেই, কারো উপরে অবিচার করার নিয়ম নেই। আমরা 5 বছরে তো গ্যারান্টি দিয়ে এসেছি যে আমাদের একটা টাকা বাড়বে না, আমাদের হলফনামায় যা দেওয়া আছে অতটুকুই থাকবে, আরও কমে যাবে। তো এইরকম যদি জীবন চালানো যায়, আশা করছি শত্রু তৈরি হবে না। আর যদি এরপরও কেউ শত্রুতা করো, ওগুলো মানুষ না। এই যে আমি যদি বলি উদাহরণ হিসেবে, কুষ্টিয়া সরকারি কলেজে আপনি একটা প্রোগ্রামে যান এবং সেখানে আপনার ফেসবুক থেকে আমরা জানতে পারি যে আপনি অবরুদ্ধ। পরবর্তীতে কলেজ কর্তৃপক্ষ সেটাকে আবার অস্বীকার করে যে এরকম কোনো ঘটনা ঘটে। ঠিক আছে, আমরা ফেসবুকে দেখেছিলাম ভিডিও নানা ধরনের স্লোগান।
এই ঘটনাটা আসলে কি ঘটেছিল, কোনো ক্ষোভ ছিল এখানে রাজনৈতিক প্রতিপক্ষ যারা, বিশেষ করে বড় দল বলে যারা, ওনাদের ভেতরে তো গ্রুপিং কুষ্টিয়ায় অনেকগুলো, বিশেষ করে নাম ধরে বলে বিএনপি সরকার গঠন করেছে যারা, ওনাদের 4-5টা গ্রুপ ওনাদের। আগে যিনি এমপি ছিল তার একটা, এরপরে আরও যিনি আমার সাথে পরাজয় হয়েছে তার একটা, এরপরে আরও বড় বড় নেতা আছে কুষ্টিয়ায়। তো এই গ্রুপিংয়ের ভেতরে একটা গ্রুপ যেটা ওই যে মানে পরাজয় বরণ করেছে, ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, এই ভাইয়ের ইন্ধনে এগুলো হয়েছে শুনলাম পরবর্তীতে। আমি সঠিক না, কিন্তু শোনা কথা যে ওনার ইন্ধনে এগুলো হয়েছে। এই কয়েকটা 8-10টা ছেলে হয়তো ছাত্র, এবং বাকি যে 5-7টা এগুলো ছেলেও না, এগুলো বাইরের থেকে ভাড়া করা, ওই যে টোকায় মোকায় এগুলো। প্রিন্সিপালি এগুলো আমার পরে বলছিল, এগুলো একটা কলেজের কিছু গাছ কাটা নিয়ে এই বিষয়টা আমি জানতামও না। প্রিন্সিপাল আমার দাওয়াত দিয়ে গেল, আমি গেছি, ভালো মনে করি। ওদের খেলার উদ্বোধন ছিল, ফুটবল খেলা, যে শুনলাম যে গাছ কাটা নিয়ে মানববন্ধন হচ্ছে। তা আমি তো কিছু জানি না, আন্দাজে কারে কি জিজ্ঞাসা করবো, আর প্রিন্সিপাল আমাকে জানায়ও নি। পরবর্তীতে ওরা ওই যে তখন ভুয়া স্লোগান শুরু করে, জিজ্ঞাসা করলাম কারে কি বলে, ওরা বলছে প্রিন্সিপালকে বলছি। তারপরে অনুষ্ঠান শেষ হয়ে গেল, যথারীতি শেষ করে নিয়ে গেল প্রিন্সিপাল তার রুমে নাস্তা করানোর জন্য। ওখানে যে এরা ওই হট্টগোল করার চেষ্টা করে, তখন পুলিশ আসে। তখন আমার ফেসবুকটা চালায় হচ্ছে আমার একজন আত্মীয় আছে, সে চালায়, উনি ওই দৃশ্য দেখে লিখে দিয়েছে যে আমরা অবরুদ্ধ। আর এটা আমাদের ভাষায় আমাদের কাছে না অবদূর মনে হয়েছে, কারণ ওরা যা করছিল, পুলিশ এসে বাইরে বাধ্য হয়ে তালা লাগিয়ে দেয় প্রিন্সিপাল। পুলিশ যতক্ষণ না আসে, থানা থেকে পুলিশ আসতে হবে, জামের রাস্তা প্রায় 15-20 মিনিট সময় লাগে। এই সময়টা আমরা বসেছিলাম ভেতরে। বাকি প্রিন্সিপালের কাছে সাংবাদিকরা যাওয়ার পরে বলছে না, এটা তো অবরুদ্ধর ভেতরে পড়ে না। তো ওনার কাছে অবরুদ্ধ মনে হয়নি, কিন্তু আমাদের কাছে তো অতটুকু অবরুদ্ধ মনে হয়েছে। এই কারণে হয়তো লিখে পরবর্তীতে ওটা মনে হয় কমপ্লিট করে ফেলে, শেষ হয়ে যায়, ওটা নিয়ে আর হইচই হয়নি। তো ওই কাজগুলো যারা করে ওদেরকে আমি পরে ডাক দিলাম না, ওরা দেখা করতে চায়, ওই 4 জন যারা স্লোগান দিচ্ছিল ছাত্র দলের নাম করে। বলছে আমরা সাধারণ ছাত্র। তাই আপনারা সাধারণ ছাত্র তো ভুয়া বললেন কেন? বলছে আমরা প্রিন্সিপালকে বলেছি, উনি এই গাছ কাটার বিচার না করে খেলার আয়োজন করলো, এই কারণে। এরপরে আমি ওনাদেরকে বলেছিলাম গাছ যেইগুলো কেটেছে তদন্ত কমিটি আছে, রিপোর্ট দিক কমিটি, এরপরে দরকার হয় ডবল করে গাছকে লাগানো হবে। তো পরবর্তীতে ওরা মাফ চায়, বলছে আমাদেরকে মাফ করে দেন, আমরা আপনাদের সন্তানের মতো, সন্তান ভুল করলে তো মাফ করাই লাগে, এইরকম কথা বলে আমি ওখান থেকে চলে আসি। প্রশাসন নিয়ে আমাদের দিয়ে যায় বাইরে। এরপরে ফেসবুকে তো আমি দেখি, অতকম দেখি না, শুনি যে মানুষ আরও ওনাদেরকে খারাপ বলেছে বেশি, যারা ইন্ধন দিয়েছে পেছনে, এগুলো তো সব প্রকাশ হয়ে যাচ্ছে। 100 জনের 90 জন তাদের খারাপ বলে। কুষ্টিয়া তো আমাদের, আমরা যতটুকু জানি যে মাদকের মানে স্বর্গরাজ্য বলা হয় কুষ্টিয়াকে। আপনি মাদকের বিরুদ্ধে এর আগে একাধিকবার অ্যাকশনে গিয়েছেন, আমরা দেখেছি ভিডিওতে, তোপের মুখেও পড়েছেন। আপনি কি এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে ঝুঁকির মুখে পড়ছেন কিনা? বা কুষ্টিয়া সহ বাংলাদেশের প্রত্যেকটা জেলায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তাদের যে কাজ, আমার আসনের ভেতরে কুষ্টিয়া সদর আসনে 138টা ওয়ার্ড, 13টা ইউনিয়ন আর 21টা ওয়ার্ড পৌরসভার। তো এক একটা ইউনিয়নে তো প্রায় 9টা করে ওয়ার্ড থাকে। সব মিলিয়ে আমরা হিসাব করি যে 138টা ওয়ার্ডের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যে কাজ কারবার, ওরা একটা ওয়ার্ডের মাদক নিয়ন্ত্রণে করার কাজও করে না। এজন্য বাধ্য হয়ে যায় 100 দিনের ভেতরে আমরা কিছু কাজ করব মাদকের ব্যাপারে, এরপরেও সরকারি অফিস আদালতের ব্যাপারে। আমি শুরু করেছিলাম আমার পাড়া নিয়ে, 2 নম্বর ওয়ার্ডে আমি থাকি কুষ্টিয়ার পৌরসভায়। ওই পাড়াটায় শুনি যে ওগুলো বেশি, আমি তো আর সরাসরি দেখি নাই। তো যারা এগুলো করে তাদের আমার লোকজন নিয়ে, জামাত ইসলামী বাংলাদেশে যারা আছে তাদেরকে নিয়ে তালিকা করেছিলাম যে কারা কারা খুচরা এবং পাইকারি এগুলো নিয়ে আসে, আর কোন কোন জায়গায় এগুলোর স্পট করলাম। প্রায় 27 জনের তালিকা করলাম খুচরা যারা, আর যারা বিক্রি করে এরকম বড় বড় পোড়া শহরের ভেতরে 37 জন। এগুলো তালিকা দিলাম প্রশাসনকে। যেই দিন দিয়েছি ওই দিন রাতেই তো ওই যে যাদের নাম দিয়েছি ওরা এসে আমার বলছে যাদের কাছে আমাদের তালিকা দিয়েছেন ওরাই তো আমাদের কাছে টাকা খায়, মানে প্রশাসন এসের সাথে জড়িত আছে। এরপরে তালিকাগুলো আমি অলরেডি ডিসিকে দিয়েছি,
নতুন যিনি ডিসি গেছে তার কাছে 5-6 দিন আগে আমি দিয়েছি, উনি বলছে ঠিক আছে আমি অ্যাকশন নিচ্ছি। এই পর্যন্তই। এখন তো আর কিছু অ্যাকশন নেবে, ওই বললাম ওর সাথে জড়িত আছে প্রশাসন, সেই সাপ তুলতে গেলে কেসে তুলতে গেলে সাপ বের হয়ে যায়, এরকম হচ্ছে। এই জন্য একা একা পারা যাচ্ছে না, একটা সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া এটা সম্ভব না। বিশেষ করে সারা বাংলাদেশের অবস্থায় আমার কুষ্টিয়া আরও বেশি, কারণ বর্ডার এলাকা তো। মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ এগুলো তো সবই বর্ডারের সাইডে, এই 4টা জেলা দিয়ে এগুলো বেশি আসে। বিশেষ করে আমার কুষ্টিয়া দৌলতপুর তো প্রায় 46 কিলোমিটার বর্ডার, মেহেরপুরের অনেকগুলো জায়গা বর্ডার, চুয়াডাঙ্গার অনেক জায়গা বর্ডার, ঝিনাইদহর ওই যে মহেশপুর এলাকাটা পুরাটাই বর্ডার, এসব জায়গা দিয়ে এগুলো আসে। এই যে আপনি এই কাজগুলো করতে যাচ্ছেন, বাধার মুখে পড়ছেন, বা এই যে আপনি প্রকাশ্যে বলছেন যে হচ্ছে না বা কারা কারা জড়িত, আপনি এর আগে একদিন একটা বক্তব্যতে বলেছিলেন যে কুষ্টিয়া মেডিকেল কলেজে ঘটনাকে কেন্দ্র করে কোনো একটি পক্ষ আপনাকে এরকম একটা অফার করে বা প্রস্তাব। না, এটা তো চালু হওয়ার কথা 2011 সালের 9 অক্টোবর থেকে আরম্ভ, আর এখন চলছে 26 সাল। একটা মেডিকেল কলেজ পৃথিবীতে আমার মনে হয় রেকর্ড নেই যে এতদিন পর্যন্ত বন্ধ হয়ে থাকে, অথচ সব কিছু সদ, এমনকি 100 কোটি টাকার আপনারা জানেন যে খালি মেশিনপত্র পড়ে আছে। 23টা বিভাগ চালু করার সব সরঞ্জামাদি আছে। হ্যাঁ, ডাক্তার আর নার্স কিছু কম আছে, এগুলো সরকার দিয়ে দেবে। চালু হয় না কেন? চালু করার জন্যে আগের যে ডিসি সাহেব ছিল ওনাকে নিয়ে, এসপি ছিল এসপিকে নিয়ে আমরা পিডি এবং ডিডি এবং প্রিন্সিপাল যারা কলেজের তাদের সাথে নিয়ে উদ্যোগ নিয়েছিলাম। দল হয়তো তারা আলাদা করে, কিন্তু এ বিষয়ে সবাই একমত। এবং স্বাস্থ্যের যিনি বাংলাদেশে এখন 2 নম্বরে আছে, ওনার বাড়ি কুষ্টিয়া, ডাক্তার জাহিদ রায়হান সাহেব, অনেকজন ভদ্রলোক মানুষ, ওনাকে সাথে নিয়েও মিটিং করলাম যেটা চালু করতে কি কি করা দরকার। তো ওই যে বাধা বলতে, ওখানে একটা রিপোর্ট করলে হয়তো 2000 টাকা লাগবে সরকারি জায়গা মেডিকেলে, আর ওইটা যদি আপনি কোনো মেহেরপুরে করেন, চুয়াডাঙ্গায় করেন, কুষ্টিয়ায় বা ঝিনাইদহ বা রাজবাড়ী, যেহেতু 4-5টা জেলার মানুষ ওখানে আসে, ওই সমস্ত ক্লিনিকে যদি কেউ প্রাইভেটে করে তো ওইটাই নেবে হয়তো 20 থেকে 22,000 টাকা। আর রাজশাহী করলে তো আরও বেশি, হয়তো 30,000 পড়ে যাবে। যেখানে 2-3 হাজারে হয়ে যায় সেখানে লাগছে 30,000। তো যারা এই সমস্ত ব্যবসাগুলো করে খায় তারা জীবনেও চাইবে তারা ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক বিভিন্ন কায়দা এটা যেন বন্ধ থাকে। এতদিন যারা দায়িত্বে ছিল তাদের দিয়ে বন্ধ করে রেখেছিল। আমাকেও তারা বিভিন্ন হাও খাও দিয়ে অফার দিয়েছিল, যেগুলো থাক, এত তাড়াতাড়ি কি দরকার? আমার না, খুব তাড়াতাড়ি এটা করা লাগবে, কারণ আমার জনগণের কষ্ট হচ্ছে। আর আমার নির্বাচনের আগে যে ওয়াদাগুলো ছিল তার ভেতরে এটা ছিল যে আমি নির্বাচিত হতে পারলে এইটা চালু করব আগে। অলরেডি 7টা বিভাগ মনে হয় চালু হয়ে গেছে এই কয়েকদিনে। আরও শুধু নার্স আর ডাক্তারের কারণে বাকিগুলো চালু করতে পারছি না। আমি স্বাস্থ্যমন্ত্রীকে মনে হয় 10 বার বলেছি, তো উনি অপারগ বলছে যে এমপি সাহেব এখন জুনের এই জুন জুলাই যে বাজেট, এর আগে আমরা পারবো না। তো দেখি, এত সময়ও নেই, মেয়ে তো চলে যাচ্ছে, জুনে যদি বাজেট ওনারা দিতে পারে, আর ডাক্তারগুলো আর নার্সগুলো আর ওই যে কিছু নিম্ন কর্মচারী যারা আছে, ক্লিনার, সুইপার এগুলো আছে, এইগুলো যদি দিতে পারে আশা করছি 23টা বিভাগে চালু হবে ইনশাল্লাহ। আপনি তো এখানকার সংসদ সদস্য, বলা যায় যে এই আসনের প্রধান অভিভাবক। আপনি আরও 4 বছরের বেশি সময় থাকবেন এই পদে বা এই অবস্থানে। কুষ্টিয়ায় কি কি করতে চান? আপনার পরিকল্পনা যদি বলতেন যে আপনার আসলে আগামীতে পরিকল্পনা, তো আমার তো ম্যানিফেস্টো সব দেওয়া আছে। নির্বাচনী প্রচারণায় আমার প্রায় 16টা বিষয় দেওয়া ছিল, তার ভেতরে মেডিকেল কলেজ চালু করা, এরপরে কুষ্টিয়ার যে রেল লাইনটা আছে এটা আমাদের গলার কাটা, এর জন্যে সারাক্ষণ যানজট লেগে থাকে। আমরা চাচ্ছিলাম যে হয় ফ্লাইওভার বানিয়ে দেওয়া, অথবা এটা আগের যে পুরাতন লাইন ছিল আপনার মাটিতে মেহেরপুরে, আপনি হয়তো জানেন কিনা জানি না, আগের লাইন ছিল কিন্তু ওই যে মেডিকেলের ওই লাইন দিয়ে, পরবর্তীতে ওইটা ওই যে মোহিনী মিল করার কারণে এমনি তুলে দেয়। তো আমরা সেই পুরাতন সেই লাইনে যদি আবার এই লাইনটা প্রতিস্থাপন করা যায় তাহলে 3-4 জেলার মানুষ আসতে পারবে। 3-4 জেলার মানুষ এখানে এসে মেডিকেলের জন্যই তো বেশি আসবে। আর বিআরবি কেবল তৈরি হচ্ছে যে মেডিকেল, এটার জন্যও যদি আসে তো ওই মেডিকেলের পেছনে যে একটা বিশাল স্টেশন বানিয়ে এদিকে জগতী, কোর্ট স্টেশন, বড় স্টেশন আর চড়াইকোল, এই 4টা স্টেশন পুরা তুলে দিলে সরকারের সমস্ত জায়গায় অন্য কোনো সরকারি কাজ করবে, আর আমাদের সরকারের কুষ্টিয়ার যানজটও কমে যাবে, মাঝখান থেকে মানুষের যাতায়াতও সহজ হবে।
তো এখন ওইটা তো সময়ের ব্যাপার আর অনেক বাজেটের ব্যাপার, দেখা যাক কি হয়, সামনে হবে ইনশাল্লাহ। এটা আমরা উদ্যোগ নেব। অলরেডি সড়ক পরিবহন এবং রেলমন্ত্রী যিনি আছে ওনার বাড়িও আমাদের এলাকায়, যে বাগেরহাটে বাড়ি, শেখ রবিউল আলম ভাই, আমাদের মাননীয় মন্ত্রী সড়ক এবং রেলপথ মন্ত্রী, কথা হয়েছে ওনার সাথে, উনি আশ্বাস দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, যানজট মুক্ত করার জন্য পিএমেরও নির্দেশ আছে। এমনকি আমার কুষ্টিয়ার বটতল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, মানে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমার এরিয়া, আর এদিকে বটতল থেকে পাটিকা বাড়ি আমার ইউনিয়ন যেটা, এর শেষ সীমানা পর্যন্ত, এরপর আবার চুয়াডাঙ্গা জেলা শুরু। তো সেই হিসাবে এখানে 22 কিলোমিটার, এদিকে 22 কিলোমিটার, 44 কিলোমিটার রাস্তা খুবই খারাপ। এই রাস্তাটা আমরা অলরেডি সংস্কারের জন্য হাত দিয়েছি, বাকিটা দেখা যাক কত দূর যাওয়া যায়। তারপরে কুষ্টিয়ার নদীর ধার দিয়ে বাইরের দেশের মতো, বিশেষ করে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই সমস্ত চায়না, এই দেশের মতো যদি নদীর ধারটা ব্যবহার করা যায়, নদী তো একটা নিয়ামত, এই জায়গায় টোলেনের একটা রাস্তা, ওই ত্রিমোহনী থেকে শুরু করে একেবারে ওই মেহেদিরিমি ব্রিজ পর্যন্ত 7.5 কিলোমিটার, এই রাস্তাটা নদীর ধার দিয়ে টোলেন বানিয়ে দিলে, আর পাশ দিয়ে যদি পার্কের সিস্টেম করা যায়, শহরের যানজটও কমে যাবে, ভারী যানবাহন এদিকে আসবে না, পরের দিকের থেকে যারা আসবে সব চলে যাবে রাজবাড়ি দিয়ে, এদিকে ফরিদপুর, গোপালগঞ্জ হয়ে ঢাকা চলে যাবে। তখন আমাদের কুষ্টিয়া শহরের যানজটটা বাঁধবে না। আর এদিকে ত্রিমোহনী থেকে তো এদিকে মেহেরপুরে গেল, এরপরে ওদিকে চুয়াডাঙ্গা, এরপরে ঝিনাইদহ সহ এদিকে যত জেলা আছে সব বাইপাস দিয়ে চলে যাবে, মানে শহরে আর ভারী কোনো জিনিস ঢোকা লাগবে না, তখন যানজটটা এমনি কমে যাবে। এরপরে কিছু ইকোনমিক জোন ঘোষণার মাধ্যমে কর্মসংস্থান বানাতে চায়। অলরেডি আমাদের মোহিনী মিলটা 300 বিঘার উপরে জায়গা পড়ে আছে, 100 বছরের মিল। হরিপুরের একটা জায়গায় আছে প্রায় 1000 বিঘার উপরে, 1000 একরের উপরে একটা জায়গা আছে সরকারি খাস। এরপরে এই যে আমাদের চিনির মিলটা 700-750 বিঘা জমি। এই জায়গাগুলোকে এমনকি প্রধানমন্ত্রীও এটাই চায় যে কারো এরিয়ায় কোনো জায়গা যেন পড়ে না থাকে। বেকার সমস্যা দূর করার জন্য এই জায়গাগুলো দেশি বিদেশি সংস্থাদের নিয়ে কাজে লাগান। আমি অলরেডি চায়নাকে, তুরস্ককে, জাপানকে সবগুলোতে আমার কথা বলা আছে। ওনারা যে ভিজিট করে পর্যটন মন্ত্রীর সাথে কথা বলেছি, ভূমি মন্ত্রীর সাথে, এরপরে পানি সম্পদ মন্ত্রীর সাথে, এরপরে বাণিজ্য মন্ত্রীর সাথে, এগুলো সব আমাদের কথা বলা আছে। অনুমতিও অলরেডি হালকা নেওয়া আছে, এখন অফিসিয়ালভাবে নেওয়া লাগবে। এই জায়গাগুলোতে আমি চিন্তা করেছি যদি পূর্ণাঙ্গ করা যায় কাজ করে, হয় ইপিজেড করবে, নাই গার্মেন্টস করবে, অথবা সোলার সিস্টেম বানিয়ে বিদেশে পাঠাবে, ওগুলো লোক নেবে আমাদের কাছে। তো সেই হিসেবে 10-20 হাজার মানুষের কর্মসংস্থান তৈরি করা সম্ভব আমার এরিয়ার ভেতরে। আর আমি এইটাই লেগে আছি এখন, সামনে দেখি সংসদ অধিবেশন শুরু হোক, আমি এর পেছনেই থাকবো ইনশাআল্লাহ। আপনি একজন ইসলামী স্কলার, আপনি বিভিন্ন জায়গায় আপনি আপনার অবজারভেশন তুলে ধরেন। এরকম হয় না যে একটি কথা খুব প্রচলিত আছে, এটা এই যে মানে একটি দলকে সমর্থন করলে, মানে এটা খুবই অপ্রাসঙ্গিক একটি কথা, তবুও আপনি যে ক্লিয়ার করতেন যে জান্নাত পাওয়া যাবে, এরকম একটা কথা কিন্তু রেওয়াজ আছে বাংলাদেশে। আপনিও হয়তো বা কোথাও কোথাও এই শব্দটা কোনো একটা ভাবে বলেছেন, এটা আবার ভাইরাল হয়েছে। এটার কি আসলে কোনো ব্যাখ্যা আছে যে আসলেই কোনো দলকে সমর্থন করলে সেই দল যদি ধর্মকেন্দ্রিক হয় বা ইসলামপন্থী হয়, সেক্ষেত্রে আসলে এরকম কোনো ব্যাখ্যা না? এটা জান্নাতের টিকিট বিক্রি করার একটা কথা তুলেছিল নির্বাচনের আগে, এটা একটা ফ্রেমিং, বাট আসলে এটার পেছনে কোনো কিছু আছে কিনা? এটা মনে হয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নামে ছড়িয়েছে। জামাত ইসলামী বলেন, আরও ইসলামী দল যেগুলো আছে, হ্যাঁ ইসলাম নিয়ে দল করা লাগবে, এটা তো কোরআনের কথা। অলতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি, অবশ্যই তোমাদের ভেতরে একটা দল থাকা লাগবে। দল যদি করাই লাগে তো আপনি ইসলামী দল করবেন। এরপর কুল্লু সাতাফতারিকু উম্মাতি আলা সাবঈনা ওয়া সালাসা আছে, যে নবীজি বলেন আমার উম্মতের ভেতরে 73টা দল হবে, 72 দল যাবে জাহান্নামে, একটা দল মাত্র জান্নাতে যাবে। তো দলের কথা যদি কোরআন হাদিসে নাই থাকতো, যে নবীজি বললেন কেন আর কোরআনে আছে কেন? অলতাকুম মিনকুম উম্মাতুন, উম্মাতুন মানে দল। সুতরাং আপনাকে দল করা লাগবে। এখন যেই দল আল্লাহ রসুলের আদেশ মানে তাদের বিধান জারি করতে চায়, সেই দল করা লাগবে। আমরা আমার উদাহরণে হয়তো আমি ওইভাবে বলি নাই, বলেছিলাম নামাজের একটা ফজিলত বলতে গিয়ে, যে আমরা সারা জীবন ওয়াজ করলেও নামাজের দেশে কায়েম হবে না। নামাজ যদি কায়েম করতে হয়, সংসদে 151 জন নামাজ কায়েমের পক্ষে হ্যাঁ বলা লাগবে।
তো আপনারা যদি এবার 300 এমপির ভেতরে 151 জনকে অন্তত নামাজ যারা কায়েম করতে চায় রাষ্ট্রীয়ভাবে এরকম মানুষকে ভোট দিয়ে সংসদে পাঠান। আপনি ভোট দেবেন একটা, আর নামাজ যদি কায়েম হয়ে যায় 18 কোটি মানুষ নামাজ পড়বে, আপনি 18 কোটি মানুষের নামাজের সওয়াব পাবেন। তো এই কথা তো কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতের ব্যাখ্যা, মাইয়াশফা শাফাআতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, এইভাবে আমি তুলে ধরেছিলাম। ওটা কাটসাট করে হয়তো আমাদের বিরুদ্ধে লাগিয়েছে। আর এই যে ফেসবুকে যে কথাগুলো আমি বলেছি কি বলি না সেটা রংচং দিয়ে এরা মানুষের ভেতরে ছড়িয়ে একটা মব তৈরি করে অথবা একটা ক্ষতি করে ফেললো, এটা কোরআনের সূরায় যে আমি আজকে আয়াত পড়ছিলাম সূরা মায়েদার 32 নম্বর আয়াত, বানি ইসরায়েলের যতগুলো নবী ছিল প্রত্যেক নবীকে আল্লাহ এটা লিখে দিয়েছিলেন, কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ, যে কথা আমি লিখে দিয়েছি বনি ইসরায়েলদের ওপরে যে তোমাদের ভেতরে কেউ যদি নরহত্যা অথবা মানে ধ্বংসাত্মক কোনো কাজ করছে এই রকম ব্যাপার বাদ দিয়ে একজন মানুষকে কেউ হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করার গুনাহ করে। আমার আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, কেউ যদি কাউকে বেঁচে থাকার একটা অবলম্বন তৈরি করে দেয় বা বেঁচে থাকার রাস্তা বলে দেয়, সে যেন তামাম দুনিয়ার সব মানুষকে বেঁচে থাকার রাস্তা বলে দিল। এরপরেও আছে ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বায়্যিনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এরপরও দেখা যায় মানুষ অবাধ্যতা করে, আল্লাহ বলেন এগুলো মানুষ করবে। তো আমরা এখান থেকে বলতে চাই যারা এই কথাগুলো কাটসাট করে মানুষের ভেতরে একটা মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে একটা মানুষকে কালার করে দিয়ে তার ক্ষতি করে দিলেন, আপনার এই কথায় উদ্বুদ্ধ হয়ে যদি কেউ কারো ক্ষতি করে বা কারো সম্পদ নষ্ট করে, তার জীবন হানি করে, তাহলে আপনি সব গোনা কিন্তু আপনার হবে। এই জন্যে যারা ফেসবুক চালায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে বা সাংবাদিক যারা আছে এদের খুব সতর্কতার সহিত কাজ করা দরকার, এরকম কিছু যেন আমরা কেউ না ছড়াই। আল্লাহ আমাদের তৌফিক দিন। সবশেষ একটা কথা বলবেন, আপনি নিজেকে রাজনীতিতে কোথায় দেখতে চান ভবিষ্যতে, এবং আপনার কুষ্টিয়ার মানুষ এবং আপনার সমালোচক, আপনার যারা অনুসারী আছে তাদেরকে কি বলতে চান? আমি সমালোচনা যারা করে তাদেরকে বলবো দেখে শুনি সত্যটার সমালোচনা করেন, অবশ্যই সমালোচনা করবেন, নয়তো তো আমি ঠিক রাস্তায় থাকতে পারবো না। আমার যদি কোনো জায়গায় ভুল হয় ধরিয়ে দেবে, আর যদি ভালো কোনো কাজ দেখেন তাহলে উৎসাহ দেবেন। আমি পেছনে লেগে থেকে টান দিয়ে জীবনেও নামাতে পারবেন না। আমার যে উদ্দেশ্য এখলাস নিয়ে আমি চলছি, অবশ্যই আমার মঞ্জিলে আমি পৌঁছাবো। আমার 5 বছর যেহেতু দায়িত্বে আছে, জনগণের জন্য ইসলামের জন্য আমরা কাজ করব। আমরা আমাদের পূর্বপুরুষ যারা মাওলানা মতিউর রহমান নিজামী, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, ওনাদের মতো রাজনৈতিক ক্যারিয়ার জীবন আমরা গঠন করতে চাই। সর্বোপরি রসুলুল্লাহর আদর্শ নিয়ে চলবো ইনশাল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি যুগান্তর মিডিয়াকে আজকের এই সুন্দর আয়োজনে আমাকে ডাক দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম রাজনৈতিক অঙ্গন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের খুবই পরিচিত একজন মুখ, সম্প্রতি তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মুফতি আমির হামজার সাথে। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।